প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে লিখিত সাজেশনটা একটু আমরা টপিক ওয়াইজ আলোচনা করব। যে নেক্সট আমাদের 2026 সালে লিখিত যে পরীক্ষাটি হবে সেখানে কোন কোন টপিক কভার করতে হবে, 7টি আইনের টপিকগুলোই দেখাবো এবং কোন টপিকে একটু বেশি পড়তে হবে, কোন টপিকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো আজকে আলোচনা করব। প্রথমেই বার লিখিত এক্সক্লুসিভ সাজেশন 2026। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট। এখানে পূর্ণাঙ্গ নোট বলছি এই কারণেই, কারণ এখানে যে ফাউন্ডেশন নোট এবং ফাইনাল টাচ নোট, দুইটা নোটের কম্বিনেশন করে এই নোটটা তৈরি করছি আমি। এই নোটটা পড়লে আশা করি আপনাদের কমপ্লিট এডুকেশন হয়ে যাবে লিখিত পরীক্ষার জন্য। এবং এই প্রস্তুতির পরে আমরা যেটা অ্যাড করব, আপনাদের যে সাপ্তাহিক পরীক্ষা নিব, শেষের দিকে মডেল টেস্ট নিব, তখন আপনারা বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া এই নোটেও কিছু মডেল টেস্ট থাকবে। যারা শুধু নোট নেবেন তাদের স্বার্থে এই নোটেও কিছু আমি মডেল টেস্ট দিয়ে দিব। প্রথমেই আমি রাখছি আইন 1। যদিও সিলেবাসে আইন হচ্ছে দেওয়ানি কার্যবিধি, কিন্তু আমি এই নোটটা সাজিয়েছি যেইভাবে, সেইভাবেই আমি পড়াচ্ছি। তো আমি এই নোটে প্রথমে দ্য পেনাল কোড 1860, দণ্ডবিধি 1860, এই আইনটি রাখছি। আমার এমসিকিউ ব্যাচের যারা স্টুডেন্ট আছেন তারা জানেন আমি এমসিকিউ নোটে পেনাল কোডকে প্রথমে রেখেছি। ঠিক পেনাল কোড আপনারা এমসিকিউ এ পড়ার পরেই লিখিততেও পেনাল কোডই প্রথমে পড়বেন, অর্থাৎ এমসিকিউ এ যেভাবে সিরিয়াল করা আছে সেইভাবেই লিখিততেও সিরিয়াল করা আছে, যেন আপনাদের পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। আমি এইভাবে সাজানোর যুক্তিকতা আছে। এভাবে যদি আমি পেনাল কোডটা আগে পড়ি তারপরে একটা ছোট সাবজেক্ট, এভাবে পড়তে গেলে মানে কোর্সটা করানো আমার জন্য সুবিধা হয় এবং যারা স্টুডেন্ট তাদের বুঝতেও সুবিধা হয়। প্রথমেই সিপিসি যদি আলোচনা করি, দেওয়ানি কার্যবিধি, এটা কিন্তু অনেক কঠিন একটা আইন। প্রথমে কঠিন আইন দিয়ে শুরু করলে কিন্তু অনেকের সমস্যা হয়, অনেকেই ভয় পেয়ে যান। তো আমরা প্রথমে পেনাল কোড একটা ইন্টারেস্টিং আইন, সবচেয়ে ইন্টারেস্টিং আইন হচ্ছে এটা। এটা সবচেয়ে ভালো লাগে আমার, পড়তেও ভালো লাগে, পড়াতেও ভালো লাগে, তাই এই আইনটা দিয়ে শুরু করেছি। আচ্ছা, শুরু করি। তো এখানে দেখেন প্রবাবিলিটি, অর্থাৎ এই যে টপিকগুলো পড়বো বাম পাশে সেটার স্টার্ট দিয়ে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখানো হয়েছে, অর্থাৎ পরীক্ষার আসার সম্ভাবনা কোনটাতে বেশি। আর এই পাশে টপিকসগুলো দেওয়া আছে, টপিকসের যে শিরোনাম সেটা দেওয়া আছে। তো প্রথমেই 3 স্টার দেওয়া আছে, অর্থাৎ এই টপিক 1 এইটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে একটি। জয়েন্ট লাইবিলিটি, জয়েন্ট লাইবিলিটি গতবার আমি পড়াইনি, কারণ গতবার 2025 সালে জয়েন্ট লাইবিলিটি গুরুত্বপূর্ণ ছিল না। এবার আবার আমি জয়েন্ট লাইবিলিটি পড়াবো। জয়েন্ট লাইবিলিটি বলতে 34 ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং 149 ধারা। এখানে জয়েন্ট লাইবিলিটি অর্থাৎ একজন অপরাধ করে সাজা হয় অনেকের। তো এখান থেকে কিছু প্রশ্ন আসবে। জয়েন্ট লাইবিলিটির থিওরিটিক্যাল প্রশ্ন আসার সম্ভাবনা কম, এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে বেশি। এবং এখান থেকে 34 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। 34 এবং 149 এই দুইটার সমন্বয় হতে পারে, আবার 34 149-এর মধ্যে পার্থক্যটাও আসতে পারে, এই জয়েন্ট লাইবিলিটির মধ্যে সেটা আসবে। এরপরে আরেকটি ছোট টপিক পড়বো যেটার গুরুত্ব কম, 1 স্টার দিয়েছি। টপিক 2, পানিশমেন্টস, অর্থাৎ দণ্ডসমূহ। এর আগে পড়লাম যৌথ দায়, এবার দণ্ডসমূহ, এটা আমরা একটু পড়ে রাখবো। 3 স্টার দিয়েছি 3 নম্বর টপিককে, জেনারেল এক্সেপশনস, অর্থাৎ সাধারণ ব্যতিক্রমগুলো আছে, এর মধ্যে আবার রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে। এবার খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আপনাদের জন্য, এই টপিক থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। মানে আমি 6 প্রকারের যে প্রশ্ন আলোচনা করলাম গতদিন প্যাটার্ন বিশ্লেষণে, তো এই 6 প্রকারের মধ্যে আরিফুর রহমান, আরিফ ভাই লাইনে আসবেন, যদি নয়েজ ফ্রি থাকেন সেক্ষেত্রে লাইনে আসেন। শামসুজ্জামান, শামসুজ্জামান সাহেব লাইনে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ভাই ভালো আছেন? জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। হ্যাঁ, তো অবশেষে শুরু করছি, যদিও একটু দেরি হয়েছে। তো দেরি না করে তো উপায় নেই, কারণ আপনাদের পরীক্ষা জি কবে স্যার। হবে এটা এই মুহূর্তে লিখিত পরীক্ষা হয়তো বা জুনের আগে নেওয়া সম্ভব হবে না, জুনের আগে নিতেই পারবে না। তো যথেষ্ট সময় আছে, আমরা প্রেশার নিব না, আমরা ধীরে ধীরে জি স্যার। অগ্রসর হব। আবার নোটটাকে আমি মানে সর্বাত্মক ভালো করার চেষ্টা করি, প্রতি বছর নোটটাকে একটু নতুন নতুন টাচ দেওয়ার চেষ্টা করি এবং আমি মেথডগুলো ইমপ্রুভ জি করার চেষ্টা করি। তো ক্লাস বুঝতে পারছেন তো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক যদি ইউ স্যার, নয়েজ ফ্রি যাচ্ছে স্যার। থাকেন আপনি লাইনে থাকেন।
রেসপন্স করবেন। তো জেনারেল জি স্যার। এক্সেপশন যেটা, সাধারণ ব্যতিক্রম 75 ধারা থেকে 106 ধারা, এর মধ্যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে। এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে, পার্থক্য আসতে পারে, পার্থক্য আসার সম্ভাবনা কম, কিন্তু এখান থেকে আবার প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। একটা বর্ণনামূলক প্রশ্ন মনে করেন দিয়ে দিল, একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে দিল, এইভাবে প্রশ্ন সেট হতে পারে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার আপনাদের সময়। এরপরে একটি মধ্যম গুরুত্বের একটা টপিক, অফেন্স এগেইনস্ট দ্য পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ গণশান্তি বিরোধী যে অপরাধ, অষ্টম অধ্যায়ে আছে। এটা হচ্ছে অবৈধ সমাবেশ বা বেআইনি সমাবেশ, তারপরে দাঙ্গা, এই সংক্রান্ত যে অপরাধগুলো আছে সেটা এখানে আছে। 5 নম্বরে যেটা টপিক, হার্ট অ্যান্ড গ্রিভিয়াস হার্ট, আপনার আঘাত এবং গুরুতর আঘাত, 319 থেকে শুরু করে 338 এ পর্যন্ত আছে। এখানে এবার আমরা গুরুত্ব দেব একটু। এর আগে কখনো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন আসেনি, তবে 320 থেকে বড় প্রশ্ন আসতে পারে, কিন্তু এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে। তারপরে এখান থেকে কিন্তু 323, 24, 25, 26 এগুলো আবার আপনার একটা ঘটনা দিয়ে সাজা বা পানিশমেন্টও চাইতে পারে। 6 টপিক এখানে 2 স্টার দিয়েছি, রংফুল রেস্টেন বা বাধা এবং রংফুল কনফাইনমেন্ট, অর্থাৎ আটক বা অবরোধ করে রাখা, কাউকে বাধা দেওয়া চলাফেরা করতে অথবা কাউকে বেআইনিভাবে আটক রাখা। এই টপিকটা একটু মধ্যম গুরুত্বের টপিক, এখান থেকেও কিন্তু ছোটোখাটো প্রশ্ন চলে আসে, এবং কনফাইনমেন্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবার বেশি আছে। টপিক 7-এ 3 স্টার দিয়েছি, থেফট, এক্সটর্শন, রবারি অ্যান্ড ড্যাকোইটি, এটাও কিন্তু সর্বোচ্চ গুরুত্বের একটা টপিক। 4টা টপিক একসাথে রেখেছি, 4টা টপিক মিলিয়ে একটা 7 টপিকের আন্ডারে আমরা নিয়ে আসবো এখানে। চুরি, বলপূর্বক আদায় বা চাঁদাবাজি, যেটা আমরা সহজে বুঝি, দস্যুতা এবং ডাকৈতি বা ডাকাতি। তো এখান থেকে, যেমন এর আগে বললাম যে গ্রিভিয়াস, সরি, জেনারেল এক্সেপশনস থেকে যেমন সর্বোচ্চ আসতে পারে, এখান থেকে কিন্তু সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসবেই আশা করি, 100% শিওর যে এই টপিক 7 বা থেফট, চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, এখান থেকে প্রশ্ন আপনাদের জন্য আসবেই, কোনো না কোনোভাবে আসবেই। পার্থক্য আসার সম্ভাবনা বেশি এখান থেকে, কারণ এখান থেকে পার্থক্য সেট করার মানে পসিবিলিটি বেশি আছে, কারণ এখান থেকে পার্থক্য সেট করা যায় বেশি। 8 নম্বর টপিক, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, তছরূপ বা আত্মসাৎ, সম্পত্তি আত্মসাৎ, অ্যান্ড ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই 2টা টপিককে একসাথে রেখে একটা টপিক করে দিয়েছি। এটাও একটা মধ্যম গুরুত্বের টপিক, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, বিশেষ করে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, এবং পানিশমেন্ট জানতে চাইতে পারে এখান থেকে। এবং সর্বশেষ একটা টপিক রেখেছি 9 নম্বরে, ডিফামেশন অ্যান্ড ক্রিমিনাল ইন্টিমিডেশন, অর্থাৎ মানহানি এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন। তো এই 9টা টপিকের মধ্যে দেখেন যে 1, 3, 5 এবং 7, এই 4টা টপিক রেখেছি হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, অর্থাৎ 3 স্টার দেওয়া আছে। তো আমরা 3 স্টার দেওয়া টপিকগুলোতে বেশি গুরুত্ব আরোপ করব, অর্থাৎ সেখান থেকে আমি বেশি ক্লাস টেস্ট এবং মডেল টেস্টে আলোচনা বেশি করব, বেশি প্রশ্ন সেট করব, এবং এখানে আমি বেশি গুরুত্ব দিয়ে বেশি প্রশ্ন সেট করব। এখানে একটা টপিক ওয়াইজ আমি সাজেশন দিয়ে দিয়েছি, এখান থেকে আমার যারা স্টুডেন্ট তাদেরকে তো আমি নিজেই তৈরি করব, আমার নোটও দিয়ে দেব, এবং যারা আমার স্টুডেন্ট না, শুধু ইউটিউবে ভিডিও দেখছেন আমার, তাদের জন্য বলবো এখান থেকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রয়োজনে আমার এই নোটটি সংগ্রহ করতে পারেন, অথবা বাজারে যে কোনো গাইড থেকে এই টপিকগুলো যদি ফলো করেন, আশা করি ভালো কমন পাওয়ার সম্ভাবনা আছে, 90+ প্রশ্ন কমন পেতে পারেন। এরপরে আইন 2, প্রফেশনাল ইথিক্স। ও আরেকটা কথা বলে নিই, যে পেনাল কোড থেকে কোনো ড্রাফটিং আসে না, কারণ ড্রাফটিং করার কোনো স্কোপ নাই, পেনাল কোড থেকে ড্রাফটিং আসে না, তো এখানে ড্রাফটিং এর কোনো টপিক রাখছি না। 2 নম্বরে হচ্ছে প্রফেশনাল ইথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগ্যাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। তো এখান থেকে আমরা যেটা বার কাউন্সিল অংশ, 10 নম্বরের প্রশ্ন আসে, আর পেনাল কোড থেকে আমরা জানি 15 নম্বরের প্রশ্ন আসে। প্রশ্নের স্ট্রাকচার কি সেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো বার কাউন্সিল অংশে
যেহেতু 10 নম্বরের, তো এখানে তিনটা মাত্র টপিক পড়াবো। বাংলাদেশ বার কাউন্সিল একটা টপিক, এটা সবচেয়ে বেশি আসে এখান থেকে। এখান থেকে যোগ্যতা অযোগ্যতা, তারপরে বার কাউন্সিলের গঠন, বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনের পার্থক্য, এই টপিকগুলোকে কভার করব। 3 স্টার দিয়েছি। যদি বর্ণনামূলক প্রশ্ন আসে এখান থেকে সেট হবে। তারপরে টপিক 2-তে হচ্ছে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইটি। তো এখানে যে আচরণবিধি 42টা আছে, এখান থেকে কিন্তু আচরণবিধি একটা তুলে দেয়, তুলে দিয়ে একটা ঘটনা দিয়ে বলে যে এটা কোন অধ্যায়ের বা কোন বিধি অনুসারে অসদাচরণ করেছে অ্যাডভোকেট, এই ধরনের কিন্তু প্রশ্ন আসে। তো এটা বুঝে উত্তর করতে হয়। আবার এটার সাথে একটা আহ, বিষয় যুক্ত করে দেয়, সেটা হচ্ছে ড্রাফটিং। এখান থেকে ড্রাফটিং আসে কিন্তু। আমি কন্টিনিউয়াস দেখছি যে বারবার এই আইনটা থেকে ড্রাফটিং দিচ্ছে। তো ড্রাফটিং কি? কোনো অ্যাডভোকেট যদি অসদাচরণ করে তার বিরুদ্ধে সচিব বরাবর অভিযোগ করতে হয়, সেটার এখানে আলোচনা করা আছে এই নোটেই। আপনারা কিভাবে একজন অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ করবেন সেটা কিন্তু খুব সুন্দর করে এই নোটে দিয়ে দেওয়া আছে। ফরম্যাট দিয়ে দেওয়া আছে এবং রিয়েল কোশ্চেনও আলোচনা করা আছে। তো এবার এর আগের যে 25 সালে শুধু ফরম্যাটকে গুরুত্ব দিয়েছিলাম, রিয়েল কোশ্চেন আমি প্রবলেমেটিক অনেক প্র্যাকটিস করিয়েছি। তবে এবার ড্রাফটিং ফরম্যাটের পাশাপাশি রিয়েল কোশ্চেনও আমি আলোচনা করে দেব। অনেকেই ফরম্যাট বুঝতে পারছেন, কিন্তু রিয়েল কোশ্চেন যখন আমি এটা করতে যাব তখন রিয়েল কোশ্চেনে কোন ফরম্যাটটা কিভাবে অ্যাপ্লাই করব এটা অনেকে বুঝতে পারেননি। আমি এবার সেটাকেও যেন আপনারা সহজে নিজেকে ইন্টারপ্রিয়েট করতে পারেন, ইনকর্পোরেট করতে পারেন এর সাথে, অর্থাৎ মানিয়ে নিতে পারেন, সহজেই অ্যাডাপ্ট করতে পারেন, দক্ষতা অর্জন করতে পারেন। সেই কারণে ড্রাফটিংয়ের ফরম্যাটের সাথে সাথে রিয়েল কোশ্চেনও আমি ড্রাফটিং শেখাবো, যেন আপনারা ধরতে পারেন আসলে প্রশ্ন কেমন আসলে কেমন উত্তর করতে পারবেন। অর্থাৎ এই পদ্ধতিটা এবার এই নোটে অ্যাট ফার্স্ট আমি নিয়ে আসছি। প্রয়োজনে নোট আমার একটু বড় হোক, কিন্তু আপনাদের রিয়েল কোশ্চেনও আমি ড্রাফটিং রাখবো, যেন সব সাবজেক্টের উপরে যে যে সাবজেক্টে ড্রাফটিং বা মুসাবিদা করা সম্ভব, ড্রাফটিংয়ের বাংলায় কিন্তু মুসাবিদা। তো এখানে কিন্তু এর আগের নোটে আমার একটা টপিক ছিল বার কাউন্সিল ট্রাইব্যুনাল। তো ট্রাইব্যুনাল থেকে কিন্তু এবার প্রশ্ন চলে আসছে 25 সালে, ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী। তো ট্রাইব্যুনাল, এই যে টপিকটা আমি বাদ দিয়ে দিয়েছি, অল্প পড়বো, কিন্তু এই টপিকের গভীরে যাব যেন এই টপিকগুলো থেকে কোনো প্রশ্ন আসলে আপনার সমস্যা না হয়। আর ট্রাইব্যুনাল থেকে প্রশ্ন হবে না, কারণ যেহেতু এবার এসে গেছে, তাই আমি ট্রাইব্যুনালের টপিকটা বাদ দিয়ে দিয়েছি নোটটা থেকে। আইন 3 আমার নোটে যেটা থাকবে, দ্য লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন। তো তামাদি আইন 1908, এখান থেকে আমরা যে 6টা টপিক পড়ব। প্রথম টপিক যেটা, এটা আগে প্রশ্ন আসতো, নেচার, স্কোপ অ্যান্ড অবজেক্টিভস, অর্থাৎ তামাদি আইনের প্রকৃতি এবং এই আইনের যে স্কোপ, স্কোপ বলতে ব্যবহার ক্ষেত্র, কোথায় কোথায় কীভাবে ব্যবহার করা যাবে, এবং অবজেক্টিভস অর্থাৎ উদ্দেশ্যটা কি আইনটা প্রণয়নের। তো এটা কিন্তু একটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর আমরা রাখবো যদি আগের ধাঁচের, অর্থাৎ গতানুগতিক প্রশ্ন আগে যেমন হতো, তো এই ধরনের যদি ইতিহাস রিলেটেড আইন কিভাবে আসলো এই রিলেটেড যদি প্রশ্ন আসে, তাহলে এই আইনের ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত প্রশ্ন আসলে এই 3টা টপিক, নেচার, স্কোপ অ্যান্ড অবজেক্টিভস, এই 3টা টপিককে আমি একত্রে টপিক 1-এর মধ্যে নিয়ে আসবো। তো এখান থেকে আমরা একটু পড়ে নেব, বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে। এরপরে টপিক 2, সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার, লিগ্যাল ডিজেবিলিটি। লিগ্যাল ডিজেবিলিটি থেকে প্রতিবারই প্রশ্ন আসে। 2025 সালেও লিগ্যাল ডিজেবিলিটি থেকে প্রশ্ন আসছে, কিন্তু সেটা কি আকারে? প্রবলেমেটিক প্রশ্ন আকারে। তো লিগ্যাল ডিজেবিলিটি যদি আমি বাদ দিয়ে দিই তামাদি আইন থেকে, তাহলে কিন্তু তামাদি আইন একেবারে হারিয়ে যায়। তো লিগ্যাল ডিজেবিলিটি কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে অনেক হিসাব নিকাশ আছে। এখানে 6, 7, 8, 9 এই সেকশনগুলো খুব ভালোভাবে আমরা পড়বো এই আইনের। এই সেকশনগুলো বুঝলে লিগ্যাল ডিজেবিলিটি সম্পর্কে আমরা ভালো জানতে পারবো। অলরেডি ব্যাচ 1, এমসিকিউ ব্যাচ 1 যারা, তারা কিন্তু এগুলো জানেনি। সেটা আমরা রিটেনে কিভাবে প্রশ্ন আসতে পারে, রিয়েল কোশ্চেন, এবং সেগুলো আমরা উত্তর কিভাবে সহজভাবে করতে পারি, সেগুলো আমরা দেখাবো। তো লিগ্যাল ডিজেবিলিটি এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? লিগ্যাল ডিজেবিলিটি থেকে প্রশ্ন আসতে পারে বর্ণনামূলক বড় প্রশ্ন আসতে পারে, ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, একটা টার্ম বাংলা বা ইংরেজিতে তুলে দিয়ে সেটা ব্যাখ্যা করতে চাইতে পারে। আবার প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখান থেকে। তারপরে
এক্সক্লুশন অফ টাইম। এক্সক্লুশন অফ টাইম হচ্ছে 12, 13, 14 এই সেকশনগুলো থেকে আসে। তো কোন কোন সময় তামাদির গণনা থেকে বাদ দিতে হয় সেগুলো আমরা আলোচনা করবো এই টপিকে। এবং এখান থেকে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে, পার্থক্যমূলক প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে বেশি। 12 এবং 14 ধারার মধ্যে পার্থক্য, তারপরে 5 ধারা এবং 12 ধারার মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু এখানে আসে। 5 ধারায় ছিল হচ্ছে কোনো সময় যদি পার হয়ে যায় তো কন্ডোলেশন অফ ডিলে বা বিলম্ব মকুব। তো এবার যেহেতু বিলম্ব মকুব থেকে প্রশ্ন এসে গিয়েছে 25 সালে, তো 26 সালে আমি 5 ধারাকে গুরুত্ব দিয়ে পড়াইনি। কিন্তু এই যে কন্ডোলেশন অফ ডিলেও 12 এবং 14 ধারার মধ্যে কিন্তু 5 ধারাটা চলে আসতে পারে পার্থক্য আকারে। তো সেটা আমি পড়াবো। ধারা 5, 12 এবং 14, এর সাথে 13 ধারাটা আমরা দেখব। এরপরে টপিক 4। টপিক 4 কিন্তু এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে এটা আমরা পড়বো এখানে। ইফেক্ট অফ ডেথ এবং 18 ধারা যে ইফেক্ট অফ মানে ফ্রড বা প্রতারণার ফলাফলটা কি, এটা কিন্তু 18 ধারা চলে এসেছে এবার। যেহেতু 18 ধারা চলে এসেছে তো ইফেক্ট অফ ফ্রড আমরা রাখিনি টপিকে, দরকার নেই। কিন্তু আমরা ইফেক্ট অফ ডেথ পড়বো, ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট, ইফেক্ট অফ পেমেন্ট অ্যান্ড ইফেক্ট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ এই যে চারটার যে ইফেক্ট, এই ইফেক্টগুলো আমরা 4টা সেকশনে আছে, সেগুলো আমরা একটু পড়বো। এখান থেকে 16 মানে এই ইফেক্ট অফ ডেট থেকে 16 কোশ্চেন যদি করে তাহলে ছোট প্রশ্ন আসবে, কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, আবার শর্ট নোট আকারও প্রশ্ন আসতে পারে। কিন্তু যদি বড় প্রশ্ন করতে চাই তো এই যে 4টা টপিক একত্রে আমি করেছি, তো 4টা টপিক একত্রে অথবা 2টা বা 3টা টপিক নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন করতে পারে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টপিক 5, 3 স্টার দিয়েছি, পিরিয়ড অফ লিমিটেশন। পিরিয়ড অফ লিমিটেশন বলতে যে স্কেডিউল বা তফসিল আছে, তফসিলে 1 থেকে 183টা আর্টিকেল আছে বা অনুচ্ছেদ আছে। তো এই যে অনুচ্ছেদগুলো কিন্তু আপনার বিভিন্নভাবে প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে চলে আসতে পারে, অথবা 16 প্রশ্ন আলাদাভাবে আসতে পারে। 16 প্রশ্ন আসার সম্ভাবনা কম, ইতিপূর্বে কখনো আসেনি। জাস্ট আর্টিকেলগুলোকে টার্গেট করে, কিন্তু আর্টিকেলগুলোকে টার্গেট করেও কিন্তু প্রশ্ন আসতে পারে, বলা যায় না। নতুন প্রশ্ন বানিয়ে আসতে পারে যদি জুডিশিয়ারি প্রশ্ন করে। জুডিশিয়ারি প্রশ্ন করার সম্ভাবনা আছে, জুডিশিয়ারি প্রশ্ন মানে নতুন নতুন প্রশ্ন সেট করার সম্ভাবনা আছে। ইতিপূর্বে আর্টিকেল থেকে আলাদাভাবে প্রশ্ন খুব কমই এসেছে। 142 এবং 144 আর্টিকেল থেকে মানে প্রশ্ন এসেছিল যে 142 এবং 144 আর্টিকেলের মধ্যে পার্থক্য কি, এই ধরনের ছোট প্রশ্ন এসেছিল 3 কি 4 নম্বরের। তো এই কারণে এখান থেকে ইম্পর্টেন্ট কিছু আমি পিরিয়ড অফ লিমিটেশন বা আর্টিকেলের মেয়াদগুলো পড়াবো। তো যদি আলাদা প্রশ্ন নাও আসে, পার্থক্যমূলক প্রশ্ন কিংবা ছোট প্রশ্ন কিংবা শর্ট নোটস আকারে কিংবা বড় প্রশ্ন যদি নাও আসে, কি প্রশ্ন আসতে পারে? প্রবলেমেটিক প্রশ্ন অন্য জায়গা থেকে যদি আসে, আপনার কিন্তু পিরিয়ড বা মেয়াদ জানতে হবে তামাদি আইনের, যেটা আমরা এমসিকিউ ভালোভাবে পড়াবো। সেটারই গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল এখানেও আমাদের পড়তে হবে, কারণ যদি আপনি এটা না পড়েন, বিশেষ করে যারা শুধুমাত্র এমসিকিউ ব্যাচ না, শুধুমাত্র রিটেন ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ নেক্সট আপনারা শুধুমাত্র রিটেন দিবেন, এমসিকিউ আপনাদের হয়ে গেছে, যারা শুধুমাত্র রিটেনের জন্য ভর্তি হয়েছেন, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটুকু আলোচনা করা খুবই জরুরি। কারণ যারা এমসিকিউ ব্যাচে আছেন তারা তো অটোমেটিক এই জায়গাগুলো জানবেনই, কিন্তু যারা রিটেনে আছেন অনেকেই কিন্তু ভুলে যান আমাদের মেয়াদ। এই কারণে এই টপিকটা রাখা হয়েছে। বিশেষ করে যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম, মানে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবেন অনেকে, আর থার্ড টাইম বলতে যারা এমসিকিউ পাশ করে আবার থার্ড টাইম পরীক্ষা দেন এরকম আছে, তবে সেকেন্ড টাইমেই বেশি থাকে। থার্ড টাইম বলতে যে দুইবার একবার পরীক্ষা দিয়েছেন, দিয়ে পাশ করতে পারেননি, আবার এমসিকিউ দিয়ে পাশ করে আবার আপনারা দিবেন। শামসুজ্জামান সাহেব, আপনার স্ক্রিনে একটু দাগ ভরে গেল, একটু চেষ্টা করবেন স্ক্রিনে মানে আঁকিঝুঁকি করা না করতে, মানে ফাংশনের মধ্যে প্রবেশ করার দরকার নাই, এডিটিং এর মধ্যে। তো আশা করি বুঝতে পারছেন, যারা সেকেন্ড টাইম তাদেরকে গুরুত্ব দিতে হবে এগুলো সর্বাধিক, যেন এইবার যদি নেক্সট পরীক্ষায় আপনাদের 1000 জনও যদি লিখিততে পাস করে, 1000 জনের মধ্যে আমার স্টুডেন্ট সবাই থাকবে। এইভাবে এবার আমি নোটকে রেডি করছি এবং আপনাদেরকে এভাবে আমি তৈরি করব। আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন এবং কোনো ক্লাস মিস দিবেন না। কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে ভিডিও দেখে ক্লাসটাকে কাভার করে নেবেন।
এরপরে হচ্ছে ড্রাফটিং। তামাদি আইন থেকে ড্রাফটিং আসার সম্ভাবনা দুই তিন জায়গায় আছে। সবচেয়ে বেশি ড্রাফটিং আসে হচ্ছে পাঁচ ধারা থেকে। পাঁচ ধারায় বিলম্ব মওকুফ, অর্থাৎ বিলম্ব হয়ে গেছে, বিলম্ব মওকুফ করার জন্য পাঁচ ধারায় দরখাস্ত আসতে পারে, অথবা 14 ধারায় দরখাস্ত আসতে পারে। 14 ধারায় কি আছে? এখতিয়ারবিহীন আদালতে ভুল করে মামলা ফাইলিং হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে কি হয়ে গেছে, মামলার তামাদি পার হয়ে গেছে, তখন বিলম্ব মওকুফ চাইতে হয়। তো 14 ধারায় কিন্তু মূল মামলার ক্ষেত্রেও বিলম্ব মওকুফ করা যাবে, এবং পাঁচ ধারায় মূল মামলা না, আপিল, রিভিউ, রিভিশন, এগুলোর ক্ষেত্রে বিলম্ব মওকুফ চাওয়া যায়, পাঁচটি ক্ষেত্রে। তো সেগুলো আমরা দেখাবো ড্রাফটিং অংশে গিয়ে। ড্রাফটিং এর জন্য আলাদা ডেডিকেটেড একটা চ্যাপ্টারই থাকছে। তো সে চ্যাপ্টারে গিয়ে আমরা কিন্তু ড্রাফটিং এর সকল ফরম্যাট জানবো, ড্রাফটিং এর রুলস, সিভিল ক্রিমিনাল ড্রাফটিং কিভাবে করতে হয়, একেবারে প্র্যাকটিক্যাল বিষয়গুলো জানবো। এবং আমার যে রিয়েল কেস আছে, অর্থাৎ আমি যেহেতু অ্যাডভোকেট হিসাবে আদালতে প্র্যাকটিস করি, প্রতিনিয়ত আমি সিভিল এবং ক্রিমিনাল উভয় প্র্যাকটিস করি। আমি এখন সিভিল মামলায় বেশি প্র্যাকটিস করছি। তো এই সিভিল মামলার ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ, আর্জি, পিটিশন, এই বিষয়গুলো রিয়েল কোশ্চেন এর আলোকে আমার যে রিয়েল ড্রাফটিং আছে, আমার যে কেস ফাইল আছে, আমি কিন্তু সেগুলোই আপনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করব। এবং রিয়েল কেস ফাইলের সাথে মামলার যেটা আমরা আদালতে পরিচালনা করি, আদালতে মামলা যখন একটা পিটিশন বা আর্জি আমরা ড্রাফট করে দাখিল করি, সেটা তো একেবারে মানে খুব নিখুঁত হতে হয়। আপনাদের পরীক্ষায় কিন্তু খুব নিখুঁত হওয়ার দরকার নেই, জাস্ট ফরম্যাটগুলো ঠিক রাখতে হবে এবং আদালতের নাম এবং অন্যান্য বেসিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। সেটাও আমি ফরম্যাটে বুঝিয়ে দেব ড্রাফটিংয়ের চ্যাপ্টারে। এবং রিয়েল কোশ্চেন যখন আসবে, একটা সিচুয়েশনাল কোশ্চেন বা একটা প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে যখন ড্রাফটিং প্রবেশ করিয়ে দিবে, মুসাবিদা প্রবেশ করিয়ে দিবে, তখন সেটার কিভাবে উত্তর করবেন সেটা কিন্তু আমি খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেব। ড্রাফটিং এবং প্রবলেমেটিক প্রশ্নই আপনাদের পাশ করানোর আসল জায়গা, যেটা আমি আগেও বলেছি। তো ড্রাফটিং নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার যে রিয়েল ড্রাফট ফাইল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব নোটে। এবং সেটা কিন্তু কিভাবে কিছুটা মডিফাই করে পরীক্ষার খাতায় লেখা উপযোগী করি। কারণ একটা যখন আমি সিভিল কেস ড্রাফট করি, আরজি, তো আরজি ড্রাফট বা প্লিডিংস অংশে এটা কিন্তু 10 পেজ, 12 পেজ, অনেক সময় 20 পেজেরও ড্রাফটিং হয়ে যায়। তো 20 পেজের ড্রাফটিং তো আপনাদের লিখতে হবে না খাতায়। সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে পরীক্ষা উপযোগী করে আপনাদের তৈরি করে দেওয়া হবে। তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। আমি যেভাবে নির্দেশনা দিব সেভাবে যদি আপনি পড়তে থাকেন, তাহলে আশা করি আপনার পাস না করে কোনো উপায় নেই, অর্থাৎ ফেল করার কোনো কারণই নাই। আইন 4। আর আরেকটা বিষয় আমি বলবো আপনাদের, যে বাজারে বিভিন্ন গাইড আছে, আমার সংগ্রহে অনেকগুলো গাইড আছে বাজারের। তো বিভিন্ন জায়গায় ভালো ভালো নাম করা জনপ্রিয় গাইডেও কিন্তু ড্রাফটিংয়ে ভুল আছে। কারণ যারা কোর্টে না গিয়ে গাইড লিখেছেন, অথবা কোনো কারণে একটা মিসকনসেপশনের কারণে গাইড লিখে ফেলেছেন, তো এই ফরম্যাটগত কিছু পার্থক্য আছে। আবার অনেকের কি আছে, যে বাংলাদেশে যেহেতু অনেকগুলো বার আছে, তো এক একটা বারে ড্রাফটিংয়ের যে ফরম্যাট একটু ভিন্ন হতেই পারে। তো আমি বিভিন্ন ধরনের বিভিন্ন বারের ফরম্যাট আমি নিয়ে গবেষণা করেছি এবং সবগুলো দেওয়ার চেষ্টা করেছি। এবং আমার ফরম্যাট যে একেবারে নিখুঁত, সেটা আমি দাবি করব না, কিন্তু আমার ফরম্যাটে ভুল নাই এটা আমি দাবি করতে পারি। তো অনেক গাইডে কিন্তু ভুল আছে। তো সেই ভুল ড্রাফটিং লেখার কারণে আপনাদের কিন্তু অনেকের নম্বর কমে যেতে পারে, ফেল আসার এটাও কারণ হতে পারে। তো আমি যে ফরম্যাটটা দিব সেটা ফলো করার চেষ্টা করবেন। এবং বাজারের বেশি গাইড আপনারা কিনে গাইডের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন না। সর্বোচ্চ একটি গাইড কিনতে পারেন, অথবা না কিনলেও চলবে, আমার নোটটাই যথেষ্ট। আমি এমনভাবে তৈরি করে দেবো। আর যদি আপনি দেখা যাচ্ছে আমার নোট সংগ্রহ করলেন, আরও অনেকে নোট সংগ্রহ করলেন, আবার 4-5টা গাইড সংগ্রহ করলেন, আপনার টেবিল ভর্তি করে ফেললেন, তাহলে আপনি কোনটা পড়বেন কোনটা রাখবেন এই চিন্তা করতে করতে কিন্তু আপনার সময় চলে যাবে এবং আপনি এত কনফিউশনে পড়ে যাবেন যে বেশি সংগ্রহ করলে আপনি যেমন অনেকটা বুফের মতো হয়ে যাবে। বুফের স্টুডেন্ট বলতে আপনি একটা নির্দিষ্ট অঙ্কের একটা মোটা অঙ্কের টাকা দিবেন এবং যা খুশি তাই খাবেন। হাজার রকমের আইটেম থাকবে, মানে 90টা 100টা আইটেম থাকবে, আপনি যা খুশি তাই খাবেন। তো এইভাবে খেতে গেলে পেটের অবস্থা খারাপ হয়ে যাবে এবং কোনটা রেখে কোনটা খাবো এই অবস্থা হয়ে যাবে, পয়সা উসুল আর হবে না। তো আমি এটা বলবো যে বেশি গাইড, বেশি নোট কালেকশনের দরকার নেই। আপনি গাইড একটা সংগ্রহ করেন, আমার নোট ফলো করেন, এনাফ। অথবা আমার নোট শুধু
ফলো করলেও হবে। আমার এমন অনেক স্টুডেন্ট আছে শুধুমাত্র আমার নোট পড়ে পাশ করেছে, তাদের অন্য কোনো কিছুই লাগেনি। আইন 4, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইন থেকে আমরা মাত্র 3টা টপিক এবং ড্রাফটিং পড়বো, তাহলেই হবে, আর লাগবে না। এবং সবগুলোই কিন্তু 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার মতো কিছু নেই। রিকভারি অফ পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, এখানে আমরা সাধারণত 8 ধারা এবং 9 ধারা পড়ব, এবং এর সাথে আমরা একটু 42 ধারা পড়ব। 42 ধারা থেকে কিন্তু এবার বড় প্রশ্ন চলে আসছে, অর্থাৎ ডিক্লারেশন অফ শুট বা ঘোষণামূলক মামলা। এই 42 ধারা আমরা বাদ দিয়ে দিয়েছি টপিক থেকে, আমার আগের নোটে ছিল, এই নোটে থাকছে না এবার। এরপরে হচ্ছে টপিক 2, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। এবার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ চুক্তি প্রবল বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এটা 12 থেকে 30 পর্যন্ত অনেকগুলো সেকশন আছে, এগুলোর গুরুত্বপূর্ণ সেকশন আমরা পড়বো। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা এবার আছে। এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে, পার্থক্য আসতে পারে, প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, ড্রাফটিংও আসতে পারে। তো এখান থেকে কিন্তু সর্বোচ্চ আবার ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, অর্থাৎ সব ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা এই টপিক থেকে আছে, এবং সেগুলো আমি নোটে আলোচনা করছি। টপিক 3, রেকটিফিকেশন, রেসিশন অ্যান্ড ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টস। তো রেকটিফিকেশন বলতে সংশোধন, তারপর চুক্তি রদ এবং বাতিল, এইগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম। এখানে একটু টাচ দেব, যদি প্রশ্ন ক্রিটিক্যাল হয় এগুলোকে নিয়ে আসতে পারে। তাই এখান থেকে এবার একটু টাচ দিব আপনাদেরকে। ইনজাংশন যেহেতু গতবার চলে আসছে, ইনজাংশন আমি রাখছি না। আমি সিপিসিতেও ইনজাংশন রাখিনি, এবারও ইনজাংশন রাখিনি। আশা করি ইনজাংশন ছাড়াই প্রশ্ন সেট হতে পারে। এবার কিন্তু ওই যে কন্ট্যাক্ট থেকে, মানে টপিক যে 2, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্যাক্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তবে টপিক 1 থেকেও আসার সম্ভাবনা আছে। এরপরে ড্রাফটিং থেকে প্রশ্ন আসলে আরজি যদি লিখতে আসে, সিভিল যে আরজি বা প্লেন্ট লিখতে যদি আসে, তাহলে দেওয়ানি আরজি এই স্পেসিফিক পারফরমেন্স থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এই সংক্রান্ত ড্রাফটিং আসার সম্ভাবনাই বেশি। অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন চুক্তি প্রবল এবং এই সংক্রান্ত ড্রাফটিং লিখতে আসতে পারে, এভাবে শেষ হতে পারে। একটি মাত্র প্রশ্ন আসে, আপনারা জানেন যে কোশ্চিন নাম্বার 3, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সিপিসি, 3 নম্বরে এসআর এক থাকে, একটি মাত্র প্রশ্ন আসে। কোনো কারণে যদি এটা কমন না আসে, তাহলে 1 আর 2 লিখবেন, সিপিসি থেকে কাভার হয়ে যায়। প্রশ্নের স্ট্রাকচার আমরা গতদিন পড়িয়েছি, সেখান থেকে আপনারা জানতে পারছেন। আইন 5, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1998, দেওয়ানি কার্যবিধি 1908। এখানে কিন্তু আমাদের অনেক টপিক পড়তে হবে, যেহেতু 2টি প্রশ্ন আসে, 14টা টপিক ড্রাফটিং সহ। তো এখান থেকে একটু আমি গুরুত্ব দিয়ে একটু বেশি পড়াবো, কারণ সিপিসি থেকে কিন্তু প্রশ্ন কমন আসে, কারণ সিপিসি অনেক বড় আইন, এখানে ধারা থাকে, এখানে তফসিলে অর্ডার রুলস থাকে। তো এখান থেকে কমন দেওয়া টাফ, তাই এবার একটু আমি বেশি পড়াবো। এবার নোটটা একটু বড় হচ্ছে, এই সিপিসি অংশটা কিন্তু আমি একটু বেশি পড়াচ্ছি। টপিক 1, গুরুত্ব কম, ক্লাসিফিকেশন অ্যান্ড জুরিসডিকশন অফ দ্য সিভিল কোর্টস। তো সিভিল কোর্টের নাম এবার যেমন সহকারী জজ, তো সহকারী জজ কিন্তু থাকছে না, এবার কিন্তু সিভিল জজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সিভিল জজ যেটা, সেই সংক্রান্ত বিষয়গুলো এবার থাকছে গুরুত্বপূর্ণ। তারপরে ক্লাসিফিকেশন অ্যান্ড জুরিসডিকশন বলতে হচ্ছে ক্ষমতা বা এখতিয়ার, ক্লাসিফিকেশন বলতে প্রকারভেদ। এটা গুরুত্বপূর্ণ, একটু অল্প গুরুত্বপূর্ণ হলো, আমরা একটু পড়বো এখান থেকে। টপিক 2, ডক্ট্রিন অফ রেস সাবজুডিস অ্যান্ড রেস জুডিকাটা অ্যান্ড, হ্যাঁ, আমরা আলোচনা করছি বার লিখিত এক্সক্লুসিভ সাজেশন 2026। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট, কমপ্লিট নোট থেকে। আইন 5-এ আছে দেওয়ানি কার্যবিধি টপিকগুলো পড়ছিলাম। টপিক 2-এ ডক্ট্রিন অফ রেস সাবজুডিস, রেস জুডিকাটা অ্যান্ড স্টপেল, এই 3টা টপিককে আমরা একসাথে রেখেছি, দিয়ে একটি টপিকের মধ্যে নিয়ে আসবো, কারণ এগুলো রিলেটেড টপিক।
তো এই টপিক থেকে আবার প্রশ্ন আসার ভালো সম্ভাবনা আছে। পূর্বের কয়েকটি আমরা যদি প্রশ্ন বিশ্লেষণ করে দেখি, তো বিগত 2-3টি পরীক্ষায় এই টপিক থেকে কোনো প্রশ্ন আসেনি অনেক দিন। তো এবার এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ভালো আছে। 30 স্টার দিয়েছি। এরপরে আরেকটি 3 স্টার, প্লিডিংস। প্লিডিংস থেকে প্রশ্ন কিন্তু বারবার আসে। প্লিডিংস বলতে আর্জি জবাব দুইটাই। এর মধ্যে আর্জি কর্তন, কি কারণে আর্জি ফেরত দেওয়া হয়, প্রত্যাখ্যান করা হয়, এর বিরুদ্ধে প্রতিকার কি, ডিটেলস। অর্থাৎ এটা একটা বড় টপিক। এই টপিক থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে। এই টপিকটা কোনোবারই বাদ দেওয়ার সুযোগ নেই। তারপরে এখানে 3 স্টার দিয়েছি। টপিক 4-এ সামন্স বা সমন। তো সমন এবার একটু গুরুত্বপূর্ণ আছে। প্লিডিংসও গুরুত্বপূর্ণ আছে। প্লিডিংসে কিছু কিছু জায়গায় যেহেতু 2025 সালে অ্যামেন্ডমেন্ট এসেছে, তাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অনেকেই হয়তো বা পুরাতন গাইড সংগ্রহ আছে, অ্যামেন্ডমেন্ট তারা জানবেন না এবং ভুল লেখার কারণে নম্বর কমে আসবে। তারা দেখতে চাইবেন অ্যামেন্ডমেন্ট জায়গা থেকে প্রশ্ন করে, সংশোধনী যেটা 25 সালে হয়েছে সেখান থেকে প্রশ্ন করে বোঝার চেষ্টা করবেন যে আপনি নতুন যে আইন হয়েছে সেটার সাথে অকাবিহল কিনা, মানে আপনি জানেন কিনা। তো আপনি সেটা অবগত আছেন কিনা সেটা যাচাইয়ের জন্য অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি বেশি আছে। আপনি অ্যাডভোকেট, নতুন নতুন আইন হবে, নতুন নতুন আইন সম্পর্কে আপনাকে দ্রুত জানতে হবে, আপ টু ডেট থাকতে হবে নিজেকে। তো অ্যাডভোকেট হওয়ার আগেই আপনাকে এই বিষয়গুলো থেকে মানে যেই সুযোগ তৈরি হচ্ছে আপনার, অর্থাৎ নতুন নতুন বিষয়গুলো যখন আইন আসছে এবং সেটা আপনাকে আপ টু ডেট থাকার যে বিষয়টা, এটা বার কাউন্সিল এই পরীক্ষার মাধ্যমেও কিন্তু দেখার চেষ্টা করবে যে আপনি এগুলো জানেন কিনা। অ্যাডভোকেট হওয়ার পরে যেহেতু জানতেই হবে, আগে থেকে আপনাকে আপ টু ডেট থাকতে হবে। তো সমনে অ্যামেন্ডমেন্ট এসেছে, সমনের নতুন নতুন পদ্ধতি এসেছে, আর জিতে নতুন নতুন কিভাবে এলিমেন্ট যুক্ত করতে হবে সেগুলো আছে। তো সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা টপিক, এটা লেস ইম্পর্টেন্ট, তারপর আমি এবার রেখেছি, সেট অফ। সেট অফ বলতে সমন্বয় বা পাল্টা দাবি, সেগুলো আমরা দেখব। তারপরে দাবি সমন্বয় বা পাল্টা দাবি, সেট অফ বলতে 6 নম্বর। এই টপিকটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু এটাও আসার সম্ভাবনা আছে, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা সংক্ষেপে হচ্ছে এডিআর। তো এডিআর বিকল্প বিরোধ নিষ্পত্তি, এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমরা দেখব। বড় প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি এখান থেকে। টপিক 7, 3 স্টার দিয়েছি, অ্যাপিয়ারেন্স অ্যান্ড নন অ্যাপিয়ারেন্স অফ পার্টিস। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, রেগুলার প্রশ্ন আসে, মানে এবার আসলে পরের বার আসে না, পরের বার আসলে তারপরের মানে গতবার আসেনি, মানে 2025 সালে আসেনি, তার আগের বার এসেছিল, আবার আপনাদের আসার সম্ভাবনা আছে। মানে একবার আসে একবার আসে না, এইভাবে এখান থেকে প্রশ্ন আসতেই থাকে। অর্থাৎ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। অর্থাৎ পক্ষদের, বাদী বা বিবাদীদের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফলটা কি, সেটা এই টপিকে আছে। আরও একটি 3 স্টার দেওয়া টপিক, অ্যাডজর্নমেন্ট। অ্যাডজর্নমেন্ট বা মুলতুবি। তো মুলতুবি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্ডার 17-তে আছে। তো এইটা কিন্তু আমরা ডিটেলে পড়বো। অর্ডার 17-তে কিন্তু অ্যামেন্ডমেন্ট এসেছে। তো যেহেতু অ্যামেন্ডমেন্ট এখানে সামান্য হয়েছে, তো এখানেও কিন্তু প্রশ্ন ওই অ্যামেন্ডমেন্ট জায়গা থেকে আসার সম্ভাবনা বেশি। বড় প্রশ্ন হতে পারে, অথবা প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে, অথবা এখান থেকে কিন্তু আবার ড্রাফটিং আসার সম্ভাবনাও আছে। অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, এটা একটা লেস ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে একজন রিসিভার বা তত্ত্বাবধায়কের নিয়োগ কিভাবে হয় এবং তাদের যে দায়িত্ব কর্তব্য সেগুলো লিখতে আসে। 10, 10 টপিক এখানে লেস ইম্পর্টেন্ট, 2 স্টার দিয়েছি, এক্সিকিউশন অফ ডিক্রিজ অ্যান্ড অর্ডার্স। কোনো ডিক্রি বা আদেশ কিভাবে জারি করতে হবে, যেহেতু জারি বিষয়ে নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাই এই টপিকটার কিন্তু গুরুত্ব আগের থেকে বেড়ে গেছে, যেহেতু এখন সরাসরি জারি করা যাচ্ছে। তারপরে এটা লেস ইম্পর্টেন্ট দিয়েছি কারণ এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। এখানে প্রশ্ন আসার সম্ভাবনা যদি একটু কম, তারপরে আমরা এটা পড়ব। টপিক 11, অর্থাৎ এখানে আছে দেখেন, অ্যারেস্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্ট। অর্থাৎ রায়ের পূর্বেই আটক এবং যে সম্পত্তি ক্রোক করার বিষয়, অ্যাটাচমেন্ট করার বিষয়, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্ডার 38-এর বিষয় এটা। অর্ডার 38 কিন্তু এমসিকিউ, রিটেন ভাইবা এবং বাস্তবেও যারা সিভিল প্র্যাকটিস করবেন সমান গুরুত্বপূর্ণ। অতএব এটা আগে থেকে আমাদের জানতে হবে। এখান থেকে কিন্তু ড্রাফটিং আসে বারবার, এখান থেকে কিন্তু ড্রাফটিং আসার সম্ভাবনা আছে। অর্ডার 38, রুল
5, 6 এখান থেকে। 12 অ্যাপিল, রিভিশন অ্যান্ড রিভিউ। আপিল, রিভিশন এবং রিভিউ থেকেও প্রশ্ন আসে, যদিও লেস ইম্পর্টেন্ট, তারপর আমি রেখেছি। 13 ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য সিভিল কোর্টস, সহজাত ক্ষমতা। এটাও লেস ইম্পর্টেন্ট, কিন্তু একটা প্রশ্ন আমরা এখান থেকে পড়বই। বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে এখান থেকেও। এখান থেকে প্রশ্ন খুব একটা হয় না, কিন্তু আপনাদের সময় হয়ে আসতে পারে। ইম্পর্টেন্ট টপিক, বাদ না দিলেই নয়, মানে বাদ দিলে, মানে না পড়লেই নয়, বাদ দেওয়া যাবে না। এবং ড্রাফটিং, সিভিল প্রসিডিউর থেকে ড্রাফটিং না পড়লে তো প্রস্তুতি অসমাপ্ত থেকে যায়। তো এখান থেকে আমরা অনেক ড্রাফটিং পড়বো, অনেক পিটিশন। এসআর এক থেকে আরজি আসে লিখতে, আর সিপিসি থেকে সাধারণত পিটিশন লিখতে আসে, দরখাস্ত মুস্তাবিদা আসে। তো সেগুলো আমরা ড্রাফটিং চ্যাপ্টারে আমরা পড়বো ভালো করে। ড্রাফটিং চ্যাপ্টারগুলো আসলে আমি ক্লাসের শেষের দিকে পড়াই, পরীক্ষা যখন এগিয়ে আসে তখন পড়াই। এবার আমরা একটু আগে শুরু করব, মিডিল, মানে মাঝামাঝি সময় পড়ানোর চেষ্টা করব ড্রাফটিং। ড্রাফটিং চ্যাপ্টারটা আমি সব সময় শেষের দিকে পড়াই, কিন্তু এবার আপনাদের মাঝামাঝি জায়গাতেই শুরু করে দেব। আইন 6, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, ফৌজদারি কার্যবিধি 1898। এখানে আমরা টপিক পড়ব 11টি, ড্রাফটিং সহ। প্রথম টপিক খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসেস অ্যান্ড পাওয়ার্স অফ ক্রিমিনাল কোর্টস। সেকশন 32, 32 যে ধারা, সেটা কিন্তু ব্যাপক পরিবর্তন হয়ে গেছে ফাইনের ক্ষেত্রে। একজন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর ফাইন আগে কম ছিল 10,000 থেকে, বেড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে। তো এখানে কিন্তু এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, তাই এখানে আমরা ফোকাস বেশি দেব, এখানে 3 স্টার দিয়েছি। টপিক 3, অ্যারেস্ট, ডিটেনশন অ্যান্ড কাস্টাডি। এখানেও কিন্তু ব্যাপক অ্যামেন্ডমেন্ট হয়েছে। ফৌজদারি কার্যবিধি সবচেয়ে বেশি অ্যামেন্ডমেন্ট এসেছে 2025 সালে। তো এখানেও কিন্তু এসেছে পুলিশের যে তদন্ত এই কাজগুলোতে। তো অ্যারেস্ট, ডিটেনশন এবং কাস্টডি, যেমন 54 ধারায় আগে 9টি ক্ষেত্রে অ্যারেস্ট করা যেত বিনা ওয়ারেন্টে, এবার কিন্তু 11টি ক্ষেত্রে করা যায়। তো এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বড় প্রশ্ন বলতে অন্তত 6-7 নম্বরের প্রশ্ন হলেও সেটাকে বড় প্রশ্ন আমরা ধরে নিব, বর্ণনামূলক প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্ন। টপিক 3, এটাও 3 স্টার, প্রিভেনশন অফ অফেন্স। প্রিভেনশন অফ অফেন্স বলতে অপরাধ হওয়ার আগে যে প্রিভেনশনের বিষয়টা, এখানে মূলত যে এডিএম কোর্ট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে যে মামলাগুলো হয়, 100 ধারায়, 98 ধারায়, তারপরে 107 ধারায় মামলা হয়, 144, 145 ধারায় যে মামলাগুলো হয়, এবং এখান থেকেও কিন্তু ড্রাফটিং আসার সম্ভাবনাও আছে। প্রবলেমেটিক প্রশ্ন প্লাস ড্রাফটিং একসঙ্গে আসতে পারে এই টপিক থেকে। তো 98, 100 ধারা, 107 ধারা, 127, 132, 144, 145 ধারা, এগুলো পড়বো আমরা এই টপিকের মধ্যে। তারপরে ফাইলিং অফ ক্রিমিনাল কেসেস, সিআর মামলা, জিআর মামলা। তো এবার জিডি, জিআর, তারপরে ইউডি কেস, এই সংক্রান্ত কিছু প্রশ্ন চলে এসেছে এবং একটু ক্রিটিক্যাল প্রশ্ন এসেছিল। তো এই যে ফাইলিংয়ের যে টপিক, এই টপিক কিন্তু লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে এই কারণে, যেহেতু এখান থেকে প্রশ্ন চলে এসেছে। তারপরে এখান থেকে কিন্তু আরও প্রশ্ন, নতুন নতুন প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, তাই এটা আমরা রেখেছি। আর আপনারা যেহেতু অ্যাডভোকেট হবেন, তো ফাইলিং কিভাবে হয় এটা একটু বোঝার জন্য এই চ্যাপ্টারটা রেখেছি। আপনাদের নেক্সট পরীক্ষার জন্য কাজে না লাগলেও বাস্তবে কাজে লাগবে এই চ্যাপ্টারটা, এই টপিকটা। এরপরে ফ্রেমিং চার্জ, চার্জ গঠন, এটাও লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপরে ট্রায়ালটা মিডিয়াম একটা টপিক, মানে বিচার বা সাক্ষ্য গ্রহণ। তারপরে আর একটা টপিক, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি। যেমন সিপিসিতে রেস জুডিকাটা, তেমনই সিআরপিসিতে ডাবল জিওপার্ডি বা দোবারা দোষ, এই সংক্রান্ত বিধানটাও কিন্তু আমরা পড়বো। এটা মধ্যম গুরুত্বের একটা টপিক, এটা আমরা পড়বো ভালোভাবেই, এবং এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন। তো হাইকোর্ট ডিভিশনের যে ইনহেরেন্ট পাওয়ার, তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ডিভিশন বানানটা আমি টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা আমি কারেকশন করে দেব, আপনারা ঠিক করে নেবেন। তবে নোট পাওয়ার আগে আপনার কারেকশন অবস্থাতেও যাবে, যেহেতু চোখে পড়ে গেল। এখনও নোট প্রিন্ট হয়নি, যেহেতু শনিবারে প্রিন্ট করব। আশা করি 20 তারিখ থেকে আপনাদের নোট কুরিয়ার দিতে পারবো। যারা অনলাইনে আমার ভিডিও দেখছেন, তারা নোট নিতে চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।
এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা 01722619409। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট বিষয়ে মেসেজ করলে সবচেয়ে ভালো হয়। আগামী 20 তারিখ থেকে 20 ডিসেম্বর 2026 থেকে এই নোটটা চলে আসবে প্রিন্ট অবস্থায়। আপনারা কুরিয়ারে নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র নোট দিয়ে থাকি আমি। তো ইনহারেন্ট পাওয়ার কিন্তু আমরা সিভিলও পড়ছি, ক্রিমিনালও পড়ছি, এবং এটা ইনহারেন্ট পাওয়ার আকারে না আসে কোয়াশমেন্ট আকারে আসতে পারে। ইনহারেন্ট পাওয়ার আসলে এটা পড়তে গিয়ে আমরা কোয়াশমেন্ট সম্পর্কে ডিটেল জানতে পারবো। তারপরে টপিক 9, বেল। বেলটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এবারের জন্য, আপনাদের জন্য। বেল বিস্তারিত আমাদের পড়তে হবে, 496, 97, 98 এই তিনটা সেকশন। তারপরে টপিক 10, শর্ট নোটস। তো শর্ট নোটস বরাবর কিন্তু পেনাল কোড খুবই গুরুত্বপূর্ণ থাকে শর্ট নোটসের জন্য। তো শর্ট নোটস বরাবর আমার নোটে থাকে। তো পেনাল কোডে যে শর্ট নোটস, এই টপিকটা আমি এবার বাদ দিয়ে দিয়েছি, কারণ বরাবর শর্ট নোটস কিন্তু দুঃখিত, পেনাল কোড থেকে কিন্তু শর্ট নোট বারবার আসে। বা এখানে শর্ট নোট বলতে সংজ্ঞা লিখতে আসতে পারে, টিকা লিখতে আসতে পারে, ছোট ছোট প্রশ্ন দিয়ে দিতে পারে, সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো এগুলো কিন্তু, বা ছোট ছোট টপিক দিয়ে ব্যাখ্যা চাইতে পারে পারে, ব্যাখ্যা চাইলে সেটা কিন্তু শর্ট নোটের মধ্যে আসবে। যেমন বললো যে চার্জ গঠন না করলে সেটার প্রভাব কি, ব্যাখ্যা করুন। তো এটা কিন্তু ছোট প্রশ্ন। আবার বললো, বলে দিল একটা ছোট টপিক যে নারাজি, নারাজি কি, ব্যাখ্যা করুন। তো এটাও শর্ট নোটের মধ্যে পড়বে। তো ব্যাখ্যামূলক প্রশ্ন যেটা আছে সেটা তো বড় প্রশ্ন, কিন্তু জাস্ট একটা টপিক দিয়ে যদি বলে ব্যাখ্যা করুন, তাহলে সেটা শর্ট নোটস আকারেরই একটা প্রশ্ন। ব্যাখ্যা শব্দটা থাকলেই যে সেটা ব্যাখ্যামূলক প্রশ্ন তা নয়। তো শর্ট নোটস কিন্তু সিআরপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার পেনাল কোডের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ পেনাল কোড থেকে বারবারই কিন্তু শর্ট নোটস আসছে। এবার পেনাল কোডে কিন্তু আমি অনেক টপিক যেহেতু ইনক্লুড করে ফেলেছি, তাই শর্ট নোট আলাদাভাবে রাখছি না। তো পেনাল কোড থেকে যদি শর্ট নোট চলেও আসে, আমি এত টপিক রেখেছি পেনাল কোডে যে আপনারা শর্ট নোটস লিখতে পারবেন, সমস্যা হবে না। তাছাড়া আমার এমসিকিউ নোটে কিন্তু আমি সকল যে টপিক বা সকল যে অপরাধ, মোটামুটি 90% কাভার করার চেষ্টা করি। এমসিকিউ নোট থেকেও কিন্তু আপনারা শর্ট নোট লিখতে পারবেন। অর্থাৎ শর্ট নোট লেখার পদ্ধতি যখন আমি শিখিয়ে দেব, তখন শর্ট নোট কমন না আসলেও আপনি এমসিকিউ নোটের জ্ঞান থেকে শুধুমাত্র সেকশন যদি মনে থাকে তাহলে লিখে আসতে পারবেন। এভাবে আপনাদের দক্ষতা তৈরি করে দেব। এবং ড্রাফটিং, পেনাল কোড থেকে কিন্তু ড্রাফটিং আসে না। পেনাল কোডের যে বিষয়গুলো, যেমন মারামারি মামলা, আপনার আঘাত, গুরুতর আঘাতের যে মামলাগুলো হয় 323, 24, 25, 26, 307 ধারা মামলা, বা খুনের মামলা 302 ধারা মামলা, বা কালপেবল হোমিসাইডের মামলা 304 ধারা মামলা। তো এগুলো যখন ড্রাফটিং দিতে মানে লিখতে আসবে, তখন কিন্তু সেটা পেনাল কোডের অংশ না, সেটা কিন্তু সিআরপিসির অংশ। অর্থাৎ সিআরপিসির যে প্রশ্নগুলো আছে তার মধ্যে কিন্তু ওই পেনাল কোডের ঘটনা চলে আসবে। তো ড্রাফটিং মানে সেটা সিআরপিসির বিষয়, অর্থাৎ দরখাস্ত কিন্তু সিআরপিসি, সিআরপিসি হচ্ছে পদ্ধতিগত আইন, তাই ড্রাফটিং কিন্তু পদ্ধতিগত আইনের মধ্যে আসবে। তো এই কারণেই পেনাল কোড থেকে কোনো ড্রাফটিং আসে না, এখানে আসে। তবে সিপিসি এবং এসআর অ্যাক্ট, অর্থাৎ দেওয়ানি কার্যবিধি, এবং আপনার এসআর অ্যাক্ট, উভয় আইন থেকে কিন্তু দেওয়ানি যে মুসাবিদা আসে। পেনাল কোড থেকে কখনো মুসাবিদা আসে না। তো আমি সব কিছু জেনেই এভাবে প্রিপেয়ার করছি নোটটাকে। যেখানে ড্রাফটিং দরকার সেখানে ড্রাফটিং আলোচনা হবে, যেখানে দরকার নাই সেখানে আলোচনা দরকার নেই। তো এখানে কিন্তু ব্যাপক অনেক ড্রাফটিং আলোচনা করব এখানে আমরা। অ্যাপিল, রিভিশন, এগুলোও কিন্তু ড্রাফটিং এবার আলোচনা করব। নারাজি পিটিশন লিখাও শেখাবো ড্রাফটিং এবার। মানে ড্রাফটিং A to Z অনেকটা আপনার কোর্টে 2 বছর প্র্যাকটিস করলে লয়াররা যেভাবে ড্রাফটিং শিখতে পারে, সেই ধরনের সেই লেভেলের একটা মোটামুটি ধারণা দিয়ে দেব, কিন্তু কোর্ট লেভেলের না, সেটা পরীক্ষার খাতায় লিখার উপযোগী করে আপনাদের ড্রাফটিংটা বিস্তারিত আলোচনা করে দেব এই প্রতিটা সাবজেক্টের মধ্যে। প্লাস ড্রাফটিং এর জন্য আলাদা চ্যাপ্টারই থাকছে। আইন 7, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, সাক্ষ্য আইন 1872, এই আইনটা আমার নোটে সর্বশেষে রাখছি। আমার কাছে মনে হয় যে সাক্ষ্য আইন সবচেয়ে কঠিন আইন এবং সবচেয়ে জটিল আইন। এই আইনটা যদিও খুব একটা বড় না, কিন্তু এই আইনটা অনেকে ধরতেই পারে না। যেমন রেলিভেন্ট, অর্থাৎ কে মানে ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রেলিভেন্ট ফ্যাক্ট,
কোনটি বিচার্য বিষয় এবং কোনটি হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট এবং কোনটি রেলিভেন্ট ফ্যাক্ট নয়, মানে কোনটি প্রাসঙ্গিক কোনটি অপ্রাসঙ্গিক এবং কোনটি বিচার্য বিষয়, এই বিষয়গুলোই অনেকে ধরতে পারে না। এইগুলো ধরতে না পারার কারণেই সাক্ষ্য আইনটা জটিল হয়ে যায়। আসলে এই সাক্ষ্য আইনের কারণে কিন্তু অ্যাডভোকেট এই পেশার তৈরি হয়েছে। এই সাক্ষ্য আইনের যিনি ড্রাফট তৈরি করেছেন তিনি বলেছিলেন যে আইনটা এমনভাবে হয়ে গেল, মানে ড্রাফটিং তৈরি করতে গিয়েছেন যখন, মানে সাক্ষ্য আইন যখন ড্রাফট তৈরি করেছেন যিনি, তো এই সেই আইন প্রণেতা ড্রাফট তৈরি করছেন যিনি, তিনি বলছেন যে এই সাক্ষ্য আইনের কারণে এই সাক্ষ্য আইনের উপস্থাপনাটা এমন জটিল হয়ে গেল যে এটার কারণে হয়তোবা এই আইন পেশা বা অ্যাডভোকেট বলে একটা আইনজীবীর পেশার জন্ম হয়ে যাবে ভবিষ্যতে। তো তাই হয়েছে, কারণ এই সাক্ষ্য আইন দুর্বোধ্য বলে কিন্তু এটা সবাই ধরতে পারে না। তাই কিন্তু সাধারণ মক্কেল নিজের মামলা নিজে আদালতে পরিচালনা করতে পারে না, অ্যাডভোকেটের দরকার হয়। সাক্ষ্য আইন যে যত ভালো বুঝতে পারবে সে তত ভালো লয়ার হতে পারবে, সে তত ভালো জেরা করতে পারবে, জবানবন্দিতে হেল্প করতে পারবে মক্কেলকে। এবং ড্রাফটিং করার জন্য কিন্তু সাক্ষ্য আইনটাও জরুরি। ড্রাফটিং বুঝতে হলেও সাক্ষ্য আইনকে বুঝতে হবে, কারণ আপনি একটা মামলা প্রমাণ হওয়ার জন্য কী ধরনের এলিমেন্ট থাকবে ড্রাফটিংয়ে, সেটাও কিন্তু সাক্ষ্য আইন আপনাকে হেল্প করে। তো সাক্ষ্য আইন বিস্তারিত তো আমরা এমসিকিউ নোট থেকে জানছি, এবং আমরা সাক্ষ্য আইন যেহেতু ছোট আইন আমরা খুব বেশি পড়বো না, আশা করি এখান থেকে কমন পেয়ে যাব। প্রথম টপিক অ্যাডমিশন অ্যান্ড কনফেশন, স্বীকৃতি এবং দোষ স্বীকারোক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা পড়ব। এরপরে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুকালীন ঘোষণা লেস ইম্পর্টেন্ট, তারপর আমরা একটু বিস্তারিত পড়ব, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। উইটনেস, উইটনেস মানে সাক্ষী, অ্যান্ড হস্টাইল উইটনেস। তো হস্টাইল উইটনেস বলতে বৈরী সাক্ষী, সাক্ষী আর বৈরী সাক্ষী আমরা একসাথে পড়ব। সাক্ষী বলতে সাক্ষীর যোগ্যতা, কারা কারা সাক্ষী হতে পারে ডিটেলসে পড়ব, এবং হস্টাইল উইটনেস কাকে করা যায় সেটাও আমরা পড়ব। এই দুইটা টপিককে একত্রে করে আমি এবার করেছি, এটা ইউনিক একটা টপিক হবে। এর আগে কখনো আমার নোটে এই টপিকটা ছিল না, এই টপিকটা বাজারে কোনো গাইডে এইভাবে নাই, মানে উইটনেস এবং হস্টাইল উইটনেস একসাথে করে কখনো টপিক নাই, দুইটা যখন একসাথে পড়বো আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এক্সামিনেশন, এক্সামিনেশন বলতে এক্সামিনেশন ইন চিফ, এক্সামিনেশন ইন চিফ মানে জবানবন্দি, তারপরে ক্রস এক্সামিনেশন অর্থাৎ জেরা, তারপরে রি এক্সামিনেশন অর্থাৎ পুনরায় জবানবন্দি, এবং ফার্দার ক্রস এক্সামিনেশন অর্থাৎ অধিকতর জেরা, এই সব কিছু এক্সামিনেশনের মধ্যেই থাকছে। এবং এক্সামিনেশনের ক্ষেত্রে লিডিং কোশ্চেন কোন ক্ষেত্রে করা যায় কোন ক্ষেত্রে করা যায় না, এগুলো আমরা একসাথে পড়বো, অর্থাৎ এক্সামিনেশন অ্যান্ড লিডিং কোশ্চেন একসাথে পড়লে আপনাদের বুঝতে সুবিধা হবে এই টপিকটা। এরপরে আমরা এখানেও শর্ট নোটস পড়বো, অর্থাৎ যেহেতু আমি টপিক কম রেখেছি এখানে মাত্র 4টি টপিক, তো শর্ট নোটস দিয়ে যে টপিকগুলোকে আমি কাভার করিনি, এই 4টি টপিকের বাইরে আরও যে টপিক থেকে গেল সেগুলোতে আমি শর্ট নোটস দিয়ে দেবো, যেন প্রশ্ন এই টপিকের বাইরে আসলেও আপনারা পারেন উত্তর করতে, যেন সমস্যা না হয়। তো এই সাথে আমার যে সাজেশন সেটা শেষ হয়ে গেল। আশা করি এই সাজেশন, যে এক্সক্লুসিভ সাজেশন আপনাদের দিলাম, টপিকগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, এক্সক্লুসিভ আকারে বাছাই করে আপনাদের দিয়ে দিলাম। এই টপিক থেকে যদি আপনারা আলোচনা, মানে যে বাজারে গাইডগুলোতে আছে সেগুলো একটু দেখে নেন, অথবা আমার নোটটা নিলে, আমার নোটে কিন্তু এই টপিককেই কাভার করা হয়েছে, এই টপিকগুলোর বাইরে আমরা খুব একটা পড়াবো না, এই টপিকের মধ্যেই পড়বো। যদি আমি মনে করি ফিল করি টপিকের বাইরে পড়াবো, যদি সময় থাকে, যদি পরীক্ষা জুনের পরেও চলে যায়, যদি আরও সময় থাকে সেক্ষেত্রে আমি আলাদা আরেকটি ফাইনাল টাচ নোট আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। ফাইনাল টাচ নোটে গিয়ে হয়তো বা আরও কিছু টপিক কভার করব। আর যদি পরীক্ষা জুন বা জুলাইয়ের মধ্যে হয়ে যায় সেক্ষেত্রে এই টপিকের বাইরে পড়ার দরকার নেই। এবং আমি যে ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট আপনাদের নিব, মডেল টেস্টও শেষে নিই আর ক্লাস টেস্ট নিই কখন, প্রতি সপ্তাহে ক্লাস টেস্ট নিতে থাকি, একটা করে টপিক, একটা করে মানে দুইটা দুইটা করে টপিক পড়াই সাধারণত সপ্তাহে 2 দিন, তারপরে আমি ক্লাস টেস্ট নিতে থাকি। তবে বলি যে যখন এমসিকিউ পরীক্ষা এগিয়ে আসবে, এমসিকিউ পরীক্ষার সাধারণত 1 মাস বা 1.5 মাস আগে আমি কিন্তু রিটেন ব্যাচ স্থগিত রাখি, অর্থাৎ যখন এমসিকিউ পরীক্ষার আর 6 সপ্তাহ বা 5 সপ্তাহ আছে তখন কিন্তু পুরোটাই একেবারে লিখিত ব্যাচ স্থগিত থাকে, শুধুমাত্র এমসিকিউ ব্যাচ তখন পড়ানো হয়। তখন এমসিকিউ সপ্তাহে 4 দিন বা 5 দিন পড়াই, এমসিকিউ তখন মডেল টেস্ট এবং বিস্তারিত এবং ফাইনাল টাচ নোট তখন আমি দিয়ে দিই এমসিকিউ এর। এমসিকিউটা পড়া শেষ করার পরে তখন এমসিকিউ এর যেহেতু
ব্যাচ আর থাকে না, শুধুমাত্র রিটেন ব্যাচ থাকে এমসিকিউ পরীক্ষার পরে। এমসিকিউ পরীক্ষার পরে তখন আবার রিটেন ব্যাচ সপ্তাহে 4 দিন 5 দিন কিংবা 6 দিন পড়াই। তখন কিন্তু আমরা ভালো একটা লোড দিই এবং ওই সময় কিন্তু রিভিশন চলতে থাকে। তো আশা করছি আমরা 2 দিন পড়ালে অনেকটা এগিয়ে যাব এবং আমরা পড়াটা কাভার করতে থাকবো ধীরে ধীরে। রুটিন দিয়ে দিয়েছি, রুটিন অনুসারে পড়া চলতে থাকবে। কোনো বিশেষ কারণ ছাড়া কিন্তু ক্লাস আমি স্টপ করব না, এভাবে ক্লাস চলতে থাকবে।